আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফুপুর বর যখন স্বামী গল্পের 3 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। 2 সেকেন্ড আগেও তো ভালো ছিল, ঠান্ডা লাচ্ছির ফিল পাচ্ছিলাম, এখন হুট করে রামনের হতে গেল কেন? 1.5 ঘন্টা ধরে খেয়েও কি আপনার পেট ভরি নেই? কি আজাইরা কথা কইতেছেন? আই সত্যি কি বলেন তো, আপনার গ্যাঞ্জাম কি নিশায় নাই তো? শুনে আটকে উঠলো টগর। কি বলো এসব? আর তুমি এসব কোন টাইপের কথা বলছো? কোন দেশের ভাষা এটা? আপনার এত কিছু জানার দরকার আছে? কিসমিস, আমাকে কনফিউজ করো না মেয়ে। অনেক খেল দেখিয়েছো তুমি। এই শুনে তেতে উঠলাম। কি খেল দেখিয়েছি আমি? হ্যাঁ, কাহিনী করে আপনি আমাকে এখানে এনেছেন, এরপর নিজে বাড়ি যাওয়ার কথা বললেন। এখন আমি রাজি হওয়াতে আনসাস করছেন আমাকে কেন ভাই? এখন লাস্টবারের মতো তোমাকে সাবধান করছি, এরপর কিন্তু আর কোনো হুঁশিয়ারি কথা দিবে না, সরাসরি কাজটাই সেরে ফেলবো। ইতর আপনি লুচ্চা ঘরের লুচ্চা। রাগের অন্ধ হয়ে আছেও আরও কিছু বলতে চাইলাম, অথচ সে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলল, ঠিক আছে সব আমি। এখন প্লিজ হামগম না করে উঠে বসো। এই কথা মানতে একটু ইচ্ছা করছে না, তার সাথে স্বাভাবিক হয়ে থাকা মুশকিল মনে হচ্ছে। উদয় খালি ঝগড়া লাগিয়ে দিচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ দাদা বাজছে। কেন জানি মনে হচ্ছে টগর কিছু একটা জানে, আড়ালে কিছু তো একটা লুকিয়ে আছে, আর নির্লক্ষ্য করেই তবে আমার সাথে দেখা করতে এসেছে। কিন্তু কি সব জানতে হবে, আমাকে জানতেই হবে। আশেপাশে মানুষের কৌতূহল দৃষ্টিগুলো আমার ভালো লাগে না। নতুন করে কথা বাড়ানো দায়, অযোগ্যতা। বাইকে উঠাই নিশ্চিত করলাম, তবে চড়ে বসার আগেই হাতের বক্সটা টগর নিয়ে নিল। আমি আরাম করে বসলাম, পর তৎক্ষণাৎ মতোই বললাম, ধরে বসো, নিজের কাজ করেন, এসব ধরাধরি আমার পছন্দ না। তখনকার মতো বাড়ি খেলে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। রাগে দাঁতে দাঁত চাপলাম আমি। এবার খালি বাড়ি খাওয়া কামাকে ফুটবলের মতো এক লাথি মেরে বাইক থেকে নামাবো বলে আমি মুখ ফিরিয়ে প্রকৃতিক হারলাম। টগরের প্রকৃতি আমার জানা হলো না। এত অপমান হওয়ার পর কারণ কোনো প্রক্রিয়া দেখাচ্ছে না, দেখানোর মতো অবস্থা বৈশিষ্ট্য থাকবে বলেও আমার মনে হয় না। একটু পুরাতন আমার দেওয়ালের বাড়ির সামনে এসে বাইক থামলো। চাবি খুলে টগর আমাকে ছোট্ট করে বলল, নামো। আমি বিষণ্ণ ভরা চোখে বাড়ি দেখতে দেখতে নামলাম। তাকে এক ফাঁকে জিজ্ঞাসাও করলাম, এটা আপনাদের বাড়ি? প্রশ্নের জবাব না দিয়ে সে উল্টো আমাকে তাড়া দিল, ভিতরে চলো বলে খুব দ্রুত হাঁটতে লাগলো। অজ্ঞতা তার পথ ধরলাম। গাদার মতো এখানে একলা দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। সদর দরজা পেরিয়ে এসে ঘরের ভিতরে ঢুকতেই টগর আমার হাত ধরল, সতর্ক গলায় বলল, সবার সামনে একটু নম্রভদ্র হয়ে থেকো প্লিজ। আপনার মতলবটা কি জানতে পারে? আর কথায় কথায় হাত ধরেন কেন? সিরা বেটা মানুষ, দেখুন আমি কিন্তু বলেছি এসব ধরাধরি আমি একটু পছন্দ করি না। হাত ছাড়েন। রাগের দাঁত কিরমির করতে করতে কত কি বললাম, কিন্তু সে কানে নিল না। তেমন হাত ধরে তৃতীয়বারের মতো আমাকে টানতে টানতে একটা রুমে নিয়ে এলো। মেঝেতে পা দিয়ে ডাকলো, মা ও মা। যাই। মধ্যতারা আমলের জিনিসপত্র দিয়ে ভরপুর একটা রুমের কোথাকারের আওয়াজ এলো। গলাটা মহিলার মানুষের, তবে অথচ যাই শব্দটা এত সুন্দর শোনালো। আমি ভদ্র মহিলাকে দেখার অপেক্ষায় আশেপাশে তাকালাম, কাউকে দেখতে পেলাম না, তবে কানের কাছে ফিসফিসিয়ে শুনতে পেলাম। এতবার বেটা শব্দটা বিরক্তিকর লাগে কিসমিস, তাই সাথিম নিও। এই শুনে রাগে পারদ বেড়ে গেল। শক্ত চোয়ালে কিছু একটা বলতে যাব, তার আগে বারান্দার দরজার কাউকে দেখতে পেলাম। চোখাচোখি হতেই দেখলাম আমি শাশুড়ি দাঁড়িয়ে আছে। সেই যে বিয়ের দিন ভদ্রমহিলা আমাকে বোঝাতে এলো, এরপর বিয়ে পড়ানোর আগে একবার এসেছিল, আমাকে আদরের আহাব্বব ভরিয়ে রেখে বলেছিল, আমি যে কত খুশি হয়েছি, কত খুশি হয়েছি তোকে বোঝাতে পারবো না মা। এমন সোহাগ করা শাশুড়ি পেয়েও আমি বিয়ের দিন পালিয়েছিলাম। টগরকে দেখার পর মনে হয়নি কাজটা অন্যায় হয়েছে, কিন্তু এখন এই মানুষটার সম্মুখে দাঁড়িয়ে লজ্জায় বুকটা কেঁপে উঠল। কি রে টগর, কাকে ধরে আনলি হুট করে? বিস্তস্ত হাসি দিয়ে টগরের মাতাকে জিজ্ঞাসা করলো, কিন্তু দৃষ্টি আমার দিকেই ফেরানো। টগর উত্তর দিল না। আমার তো হতবুদ্ধিকর অবস্থা। শাশুড়ি মাই এগিয়ে এলো, আমার 2 হাত ধরে শাশুড়ি বলল, কেমন আছিস রে মা? আমার ছেলের উপর রাগ করেছিলি? এটা না হয় মেনে নিলাম, কিন্তু শাশুড়ি কি অন্যায় করলো? এসব আজাইরা কথা শুনে আমার রাগ হওয়ার কথা, কিন্তু অপরাধ বোধটুকু আমাকে আষ্টে বিষ্টে রাখলো। মা, এসব কথা তুললেন কেন? তুমি কি এসব বলার জন্য ওকে আসতে বলেছ? বাদ দাও মা, কবুল বলার পর থেকে যে মেয়ে পালিয়ে বেড়াচ্ছে, ধরা দিতে যাচ্ছে না, তোমার কি মনে হয় সে মেয়ে আমার সংসার করবে?
টগরের গলা রাগ নেই, তেজও নেই, এমনি কেউ দুঃখও নেই। সাধারণ ভঙ্গিতে শব্দের উচ্চারণে সে আমায় যেন একটু দুর্বল করে ফেলল। মনের কোণে অপরাধবোধ জমেছিল। এখন তার কথায় আমার বুকের ভিতর নামহীন অভিমান এসে ভিড় করল। অলক্ষণে কথা বলছিস কেন? হুট করে বিয়ে হয়েছে, মেয়েটা প্রস্তুত ছিল না। এমন করে বিয়ে হলে সবাই স্বামী থেকে লুকিয়ে চড়িয়ে বেড়ায়। ও তো আর একেবারে পালিয়ে যায়নি, তাই না? শুধু নানার বাড়িতে চলে গিয়েছিল। এই বলে শাশুড়ি মামায় টেনে নিয়ে রাজকীয় পালঙ্কে বসিয়ে বলল, বোরকা মেকআপ খুলে ফ্রেশ হয়ে নাও। তুই কি শাড়ি পরতে পারিস? শাড়ি কেন পরবো? অবাকের ঠেলায় এতক্ষণ পরে আমার মুখে কথা ফুটল। এতে অবশ্যই টগর খোঁজা মারতে ভুলল না। মা সাবধান, তোমার পুত্রবধূ মুখ কিন্তু ব্যাপক চলে। শুধু আমার গরম চোখে তাকাই দেখলাম, কিন্তু সে আমাকে পাত্তাই দিল না। নির্বাক ভঙ্গিতে ঘরের আলমারিতে কি যেন সব খোঁজাখুঁজি শুরু করলো। তুই যা তো যা, আমাদের মা মেয়েকে বিরক্ত করিস না। শাশুড়ির মুখে আচমকা এই কথা শুনে টনক নড়ল। আমি বিষণ্ণ নিয়ে এনে তার দিকে তাকাতে সে হেসে আমার মেকআপ বোরকা খুলতে ব্যস্ত হলো। গোড়া থেকে নিচুপ আমাকে হুট করে থমকে যেতে দেখে অবশ্যই কারণ জানতে চাইল। কিরে কিসমিস, অমর ভূত দেখার মতো তাকিয়ে আছিস কেন? আমি জবাব দিতে পারলাম না, আবার তাকিয়ে থাকাও দায়। সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছি, এরপর নানা নানুর কাছেই মানুষ। আমার বাপ আমার প্রতি দায়িত্ব ভাবসীন প্রভাব করছে। আজ অবধি কোনো চাওয়া অপূর্ণ রাখিনি, শুধু মায়ের কমপূর্ত পূরণ করতে পারলো না, এমনকি বাবার স্নেহ ভালোবাসা থেকেও আমাকে আজীবন বঞ্চিত রাখলো। আমার জীবনে এমনিতেও দুঃখ কষ্ট আর মুসিবতের শেষ নেই, এর মধ্যে মস্ত এক ঝামেলাকে ঘিরে আমার অনাকাঙ্ক্ষিত এই বিয়ে, তাও কিনা নিজের চেয়েও 10 বছরের বুড়ো এক বেড়ার সাথে। আমি কিছুই মানতে পারলাম না। কিন্তু সেই দিনের পর আজ আবার আমার এই ভদ্রমহিলার সঙ্গে আমাকে কেমন যেন আবেগের অল্প করে তুলছে। শাশুড়ি আমাকে যেই কথায় আমি সারা জীবন শুনে এসেছি, সারা জীবন দেখে এসেছি, সেসব শোনা ও দেখা আজ এই মায়াময়ী নারীর কাছে কেমন কঠোর হয়ে গিয়েছে। ভিত্তিহীন লাগছে যেন অতীতের সব যুক্ত। আমি আমি আপনাকে মা ডাকবো? অনেকক্ষণ তাকিয়ে থেকে এই প্রশ্নটা করতে গিয়ে আমার গলা কান্না জমে উঠল, চোখের জল ছলছল করলো। এদিকে নিমিষে চোখের দেখে আমার শাশুড়ি মা আজ করতে পারল। আমার অনাবৃত মুখে তুলে বলল, মাকে মা ডাকার জন্য অনুমতি নিতে হয় নাকি বোকা মেয়ে? কি মিষ্টি মধুর কথা! শুনে বুকের মধ্যে জমা কান্না মেয়েকে আবার বৃষ্টির রূপ নিল। আমি আচমকা তাকে জড়িয়ে ধরে ফুফিয়ে উঠলাম। আরে আরে, পাগল মেয়ে তো কান্না শুরু করলো কেন টগর? বলতে বলতে শাশুড়ি মা হেসে বলে ফেলল। এদিকে টগর এগিয়ে এসে চিন্তিত গলায় বলে উঠল, ব্যাপারটা কি হলো? আমিও বুঝতে পারলাম না, মেয়েটা হঠাৎ করে এমন কান্নায় জড়িয়ে দিল কেন? মা বলো তো, কিসমিস কি হয়েছে? মায়ের পিছনে দাঁড়িয়ে টগর শুধরালো। ভিজে চোখে আমি দেখলাম তাকে, কপালে খুব অল্প সংকোচ ভাসিয়ে আমাকে নিষ্প্রভ চোখে দেখছে। কণ্ঠে উস্কতা নেই, চিন্তার প্রভাব নেই বললেই চলে। এমন ব্যক্তি সম্পূর্ণ আবেগ অনুভূতিহীন একটা মানুষ কিভাবে আমাকে বিয়ে করার প্রস্তাব রেখেছিল আমার এখনো মনে পড়ে। শারমিনের পালিয়ে যাওয়ার খবর শোনার পরপরই বর সাজা এই মানুষটা বিয়ের আসর ছেড়ে উঠে এসেছিল। কোনো রকম দ্বিধা ছাড়াই ঘোষণা করেছিল, আপনাদের আপত্তি না থাকলে আমি কিসমিসকে বিয়ে করতে চাই। আমি ওইখানেই ছিলাম, একটু আড়ালে নানার সাথে দাঁড়িয়েছিলাম। এই কথা শোনায় আমি যতটা না অবাক হয়েছি, তার চেয়ে সবচেয়ে বেশি বিষণ্ণ ফুটে পড়েছিলাম আমার বাপ। কি মাথা খারাপ হয়েছে তোমার? কিসমিস আমার মেয়ে হয়, শারমিনের সাথে তোমার বিয়ে হলে ও তোমায় ফুফা বলে ডাকতো। বাড়ির সবাই চিন্তিত ছিল, কিন্তু টগরের কথা শুনে সবাই পিছিয়েছিল উত্তেজনার রূপ। তবে টগর উত্তেজিত হয়নি। অদ্ভুত শান্ত মেজাজের মানুষটা সেই দিনও কেমন শীতল ছিল। আমার বাপের সম্মুখে দাঁড়িয়ে সাধারণ মুখে বিনতি অনুরোধ করে বলেছিল, আমি আপনার পরিবারের একমাত্র সন্তান, বিয়ে হয়নি এই খবর রাজ্য হলে পরিবার মান সম্মান ধুয়ে মিশে যাবে। কিন্তু আমি আপনাকে জোর করব না। শুধু একবার বিবেচনা করে দেখুন, শারমিন তো আপনার আপন বোন ছিল না, আর ওর সাথে আমার বিয়ে হয়নি। আমি জানি এই প্রস্তাব স্বার্থপর আর নির্লজ্জার পরিচয় বহন করেছে, কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তো মেনেই নিতে হবে। আমি আপনাকে অনুরোধ করছি, সবার সাথে একবার কথা বলে দেখুন। যদি কারো আপত্তি না থাকে তাহলে আমি এক মুহূর্তেও দেরি করব না। এমনিকেও এই মুখ জীবনেও কাউকে দেখাবো না। ব্যাস। এই কথা বলার পর আর বাপ দাদা 14 গোষ্ঠী গলে গিয়েছিল। টগরকে জামাই করতে আমার পিছনে উঠে পড়ে লেগেছিল। আগেরকার কত শত কথাই এখন মনে পড়ল। তার ঘন অপেক্ষার পত্রে 2 চোখ, চাপদড়িতে মুখ ভর্তি, আমাকে হুট করে বিয়ের দিনে নিয়ে গেল। আমি অতীতে নিয়ে ব্যস্ত, এদিকে টগর তাড়া দিল, কিছু বলো কিসমিস, আমার তো বুঝতে পারছি না। এই শুনে আমিও উত্তর দিলাম না, মায়ের ঘাড়ে মুখ গুজে দাঁড়িয়ে রইলাম। মা হেসে তাকিয়ে বলল, তুই যা তো,
তোকে আর খবরদারি করা লাগবে না, আমি দেখছি ওকে। এই কথা শোনার পরও টগর অপেক্ষা করলো। তবে কিছুক্ষণ পর জুতোর হালকা শব্দ তুলে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার পর মা আমার আরো ভালো করে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, টগর তো দেখাশোনা ঠিক মতো করছিল? বলেছিলাম তোকে নিয়ে রেস্টুরেন্টে যেতে, শপিং টপিং করিয়ে দিয়েছে। এসব শোনার পর অবশেষে নিশ্চিত হলাম টগরের আজকের করা কাণ্ডগুলো পূর্ব কল্পনার অংশ। আপনি জানতেন আমি আপনাকে আজকে এখানে আসব? ভিজা চোখ মুখ নিয়ে জানতে চাইলাম। আপনি নয়, তুমি করে বলবি। মা হয়ে না, আপনি করে কেন? শুনে হেসে ফেললাম। আলতো হাতে চোখ মুছে বললাম, আচ্ছা তুমি করেই বলবো। লক্ষ্মী মেয়ে আমার। এখন বলতো টগর কি কি করলো আজ? সব শিখিয়ে পড়িয়ে দিয়েছিলাম, তাও মনে হয় তালগুল পাকিয়ে ফেলেছে, তাই না? না মা, সব ঠিকঠাক মতোই করেছে। আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে আর কিসে যেন উপহার দিল, ওটা বাইরেকেই রয়ে গিয়েছে। ঘরে ঢোকার আগে হাতে নিয়ে একদম মনে নেই। আমার এতক্ষণে বক্সের কথা মনে পড়লো। অদ্ভুত, টগরও বিলামূলে ভুলে গিয়েছে। আচ্ছা, ওইটা আমি কাউকে দিয়ে আনাচ্ছি। তুই বোরকা খুলে চোখ মুখে একটু পানি দে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী বার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক করে দিবেন।